একটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের উপরে একটা চ্যাপ্টার বেছে নিলাম, অ্যাজমা। হোয়াট ইজ অ্যাজমা? ডিফিকাল্টি ইন ব্রিদিং ইজ নোন অ্যাজ অ্যাজমা। একটা প্র্যাকটিক্যাল টপিক, ডিফিকাল্টি ইন ব্রিদিং। সো ডিফিকাল্টি ইন ব্রিদিং, তার সাথে চেস্ট পেন থাকে, বুকে একটা ব্যথা থাকে, কাশি থাকে, অ্যান্ড দ্য রেসপিরেশন ইজ হুইজিং, হুইজিং রেসপিরেশন থাকে, একে আমরা বলছি অ্যাজমা, which is very difficult to cure in allopathic medicines. They can palliate, they can control, but they cannot cure. আমরা বহু কেসে সারাচ্ছি, বহু কেসে পেশেন্ট ভালো আছে, কিন্তু চেস্ট পেন, কাপ অ্যান্ড রেসপিরেশন ইজ হুইজিং। আমাদের ক্লিনিক্যাল মেডিসিনের নলেজ না থাকলে এসব বোঝা খুব মুশকিল আছে। এই সাউন্ডগুলো, লাং সাউন্ড আমাদের জানতে হবে, না জানলে খুবই মুশকিল আছে। লাংসের যে স্তর দিয়ে আমরা সাউন্ড দেখি, সেই সাউন্ডকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল সাউন্ড, একটা হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ড। অ্যাবনর্মাল সাউন্ডের আরেকটা নাম হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড। এই অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড দুই রকমের হয়, একটা হচ্ছে ড্রাই সাউন্ড, একটা হচ্ছে ময়েস্ট সাউন্ড। এগুলো হাতে কলমে না শেখালে বোঝা যাবে না। ড্রাই সাউন্ডের নাম হচ্ছে রংকায়। ড্রাই সাউন্ড লাংস, এই ওষুধ পড়াতে গেলে বলবো যে কোথায় রংকায়, কোথায় রালস, এগুলো লাগবে। সো ড্রাই সাউন্ড যদি আমরা পাই, তাকে বলবো আমরা রংকায়। এই রংকায়ের আবার চারটে ভাগ আছে, সিবিল্যান্ট রংকায়, সনোরাস রংকায়। সনোরাস নাম শুনে বুঝতে পারছো, রেপার্টরিতে রুব্রিক আছে, সনোরাস স্লিপ, নাক ডাকে খুব, মানে খুব বেশি জোরে জোরে শব্দ পাচ্ছি, তাকে বলছি সনোরাস রংকায়, অথচ শুকনো শব্দ। একটা হচ্ছে হুইজিং রংকায়, স্পঞ্জিয়াতে পাবো, তাহলে কোনো ম্যাথমেটিকায় যদি লেখা থাকে হুইজিং রংকায় স্পঞ্জিয়া, তুমি ক্লিনিক্যাল নলেজ না থাকলে বুঝতে পারবে না। আরেকটা রংকা আছে স্ট্রিডুলাস রংকায়, এগুলো জানতে হবে, এগুলো হাতে কলমে শিখছি। সো দেয়ার আর টু সাউন্ডস ইন দ্য লাংস। একটা হচ্ছে, এছাড়া আরো অনেকগুলো জিনিস জানতে হয়, কাকে ভোকাল রেজোনেন্স বলে, কাকে ভোকাল ফ্রিমুটাস বলে। এই সমস্ত না জানলে ডাক্তারিতে খুবই মুশকিল আছে। তাহলে মোটামুটি বেসিক জিনিস জানলাম যে লাংসের অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড, একটা হচ্ছে রালস, একটা হচ্ছে রংকাই। রংকাই মানে ড্রাই সাউন্ড। ড্রাই সাউন্ডের চারটে ভাগ আছে, সিবিল্যান্ট রংকাই, সনোরাস রংকাই, হুইজিং রংকাই এবং স্ট্রিডুলাস অর ভাইব্রেটিং রংকাই। আর যেটা ময়েস্ট সাউন্ড, ময়েস্ট সাউন্ড কিরকম, ড্রাই সাউন্ড কিরকম, চুলে চুলে ঘষলে যে সাউন্ডটা হবে তাকে বলবো আমরা ড্রাই সাউন্ড। আর ময়েস্ট সাউন্ড হচ্ছে রাস্তায় কিছুটা জল জমে আছে, হাই রোডে কিছুটা জল জমে আছে, পানি জমে আছে, সেখানে যদি গাড়ি জোরে চলে, ঝাট করে জলগুলো সরে যায়, বা কোনো ওয়াটারফল, যেখানে পার্কে, ওয়াটার পার্ক যেখানে রাইড থাকে গাড়ি, অনেক উপর থেকে গাড়ি এসে কিছুটা জল আছে মাঝখানে, তার উপরে ধপাস করে গাড়িটা পড়বে, পড়ে আবার গাড়িটা আবার অন্যদিকে বেরিয়ে যাবে। যেসব রাইডগুলো আছে, আমাদের এখানে রাইড আছে, রাজারহাটে রাইড আছে, তো যারা ঝট করে জলের মধ্যে গাড়িটা পড়লে যে শব্দ হয়, সেই ধরনের শব্দকে আমরা বলি রালস সাউন্ড, রালস সাউন্ড বা ময়েস্ট সাউন্ড। ময়েস্ট সাউন্ড, এই ময়েস্ট সাউন্ডের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে রালস, একটা হচ্ছে ক্রিপিটেশনস। একটা হচ্ছে রালস, একটা হচ্ছে ক্রিপিটেশনস। ওষুধ পড়তে গেলে আমরা জানবো যেই সাউন্ড কোথায় পাবো, ন্যাট্রাম সালফে আমরা বলবো রালস সাউন্ড। সো রালস সাউন্ড অ্যান্ড ক্রিপিটেশন। আরও একটা সাউন্ড আছে যাকে বলা হয় প্লুরাল ফ্রিকশন, যেটা প্লুরাল দুটো লেয়ারের মধ্যে পাওয়া যায়, যাকে এত ডিটেলস না বলে শুধু মনে রাখতে হবে ড্রাই সাউন্ড অ্যান্ড ময়েস্ট সাউন্ড। এবার আমরা কিছু অ্যাজমার উপরে ইম্পর্টেন্ট ওষুধ আলোচনা করব। তাহলে অ্যাজমা কি আমরা জানলাম, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার সাথে চেস্ট পেন থাকতে পারে,
and cough with or without expectoration. কাশির সাথে কিছু মিউকাস বেরোতে পারে, না বেরোতে পারে। সো কাফ উইথ অর উইদাউট এক্সপেক্টোরেশন, মানে কফ বেরোনো, তো একে বলি আমরা অ্যাজমা। এই অ্যাজমা দুই ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা হুইচ ইজ রিলেটেড টু দি ব্রঙ্কাস অ্যান্ড লাংস, ব্রঙ্কাস অ্যান্ড লাংস। লাংসের ভিতরে যে এয়ার চেঞ্জ, এয়ার এক্সচেঞ্জ, দ্যাট ইজ ইন ট্রাভেল, দ্যাট ইজ ইন ডেঞ্জার, দ্যাট ইজ ইন প্রবলেম। ঠিক মতন হাওয়া ঢুকতে পারছে না, বেরোতে পারছে না, অবস্ট্রাকশন ইজ দেয়ার। হয় কখনো মিউকাস জমে যাচ্ছে ফুটোগুলোর মধ্যে, মৌচাকের কোষের মতন এত বেশি শ্লেষ্মা বা মিউকাস জমে যাচ্ছে, হাওয়া ঢোকা বেরোনো প্রবলেম হয়ে যাচ্ছে। কখনো ফুটোগুলো বড় হয়ে গেছে, অনেক দিন ধরে ভুগছে, ছোটবেলা থেকে বাচ্চাটা ভুগছে, তার কোনো চিকিৎসা হয়নি। যখনই জোরে 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 করতে করতে তার ফুটোগুলো বড় হয়ে গেছে, একটা সময় এত ফুটো বড় হয়ে গেছে যে তার নর্মাল ব্রিদিং আর হচ্ছে না, তাকে আমরা বলছি এমফাইসিমাটাস কন্ডিশন অফ দ্য লাং। তাহলে হার্টের লাংসের কোষের ফুটোগুলো বড় হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড এমফাইসিমা। তাহলে বিভিন্ন রকম কন্ডিশন থাকতে পারে। তাহলে লাংস এবং ব্রঙ্কাসের কারণে যদি হয় তাকে বলছি আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা, রিলেটেড টু দি ব্রঙ্কাস অ্যান্ড লাংস। আর যদি হার্টের কারণে হয়, হার্টের কারণে শ্বাসকষ্ট হতে পারে, মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস, হার্টের অ্যানাটমি আমাদের মনে আছে, হার্টের চারটে ভাগ ছিল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। রাইট অ্যাট্রিয়ামে খারাপ রক্তগুলো জমা হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড জড়ো হয়। দি রাইট অ্যাট্রিয়াম রিসিভস দি ইমপিওর ব্লাড, I mean the deoxygenated blood, I mean the carbon dioxide containing blood, I mean the venous blood. So from the right atrium, this venous blood enters, পরে ভিতরে ঢোকে কোথায়? Into the right ventricle. রাইট ভেন্ট্রিকেলের মধ্যে ঢোকে, রাইট ভেন্ট্রিকেল থেকে একটা পাইপ দিয়ে উপরে উঠে গেল, উঠে পাইপটা দুই দিকে দুটো ভাগ হয়ে গেল, লাংসের ভিতরে ঢুকে গেল। লাংসের ভিতরে গিয়ে যা কার্বন ডাই অক্সাইড বের করে দেবে, দিয়ে আবার নতুন করে অক্সিজেন নেবে, গাছের বসন্তকালে কচি পাতা গজানোর মতন। সেই অক্সিজেনেটেড ব্লাড, দ্যাট মিনস দ্য পিওর ব্লাড, দ্যাট মিনস দ্য রেড ব্লাড, দ্যাট মিনস দ্য আর্টারিয়াল ব্লাড। এই ব্লাডটা এবার লাংসের থেকে এসে পড়ছে লেফট অ্যাট্রিয়ামে, পড়ছে হার্টের বাঁ দিকের উপরে পড়ছে লেফট অ্যাট্রিয়াম। আর লেফট অ্যাট্রিয়াম থেকে আবার যাবে লেফট ভেন্ট্রিকেল। এই অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেল, এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠ, এক চৌবাচ্চা থেকে আরেক চৌবাচ্চে যখন যাবে, হু করে যেতে পারবে না, মাঝখানে গার্ড আছে, পাল্লা আছে, দরজা আছে, কাস্প আছে। বাঁ দিকের এই পাল্লার নাম বাইকাস্পিড ভালভ। বাই মানে দুই, কাস্প মানে পাল্লা, দুই পাল্লার দরজা আছে। তো ওই দরজা দিয়ে চলে যাবে, আবার দরজা বন্ধ হয়ে যাবে, আবার ঢুকবে, আবার দরজা বন্ধ হয়ে যাবে, আবার ঢুকবে, আবার দরজা। এই খেলা চলছে নিরন্তর। কিন্তু কোনো কারণে ওই ভালভ খারাপ হয়ে গেছে, ওই ভালভ অসুস্থ হয়ে পড়েছে, ওই ভালভ দুর্বল হয়ে পড়েছে, ওই ভালভ রিট্রাকশন হয়েছে, ওই ভালভ তার প্যাথোলজিক্যাল কন্ডিশনে চলে এসেছে, ইট ইজ নট নর্মাল। তাহলে রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ঠিক মতো পড়তে পারছে না। তাহলে কি হচ্ছে? কিছু রক্ত উপরের দিকে আবার চাপ দিচ্ছে, যেতে পারছে না, ফিডব্যাক মেকানিজম উপরে উঠে যাচ্ছে, তাকে বলা হয় রিগার্জিটেশন। ডিউ টু স্টেনোসিস, শক্ত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে ভালভ, ডিউ টু স্টেনোসিস অফ দ্য বাইকাস্পিড ভালভ। তাহলে ওই ব্লাডটা কোথায় যাবে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে আবার রক্ত ঢুকছিল, আবার এদিকে যে যা ছাড়ার কথা, যেটা আমার ছেড়ে দেওয়ার কথা, এভাকুয়েট করার কথা, আনলোড করার কথা, সেটা পুরো আনলোড হচ্ছে না। তাহলে ব্লাড উপরে চাপ দিচ্ছে, উপরে চাপ দিলে আবার যেখান দিয়ে এসেছিল সেইখানে গিয়ে চাপ দিচ্ছে, ইট এন্টার্স ইনটু দ্য লাংস। লাংসের ভিতরে ব্লাড জমে যাচ্ছে, ইডিমা, তার নাম জমে যাওয়ার নাম ইডিমা, তাহলে পালমোনারি ইডিমা হয়ে যাচ্ছে।
পালমোনারি ইডিমা হয়ে যাচ্ছে, লাংস তার ক্যাপাসিটি হারিয়ে ফেলছে, লাংসের উপর অত্যাধিক চাপ পড়ে যাচ্ছে, লাংস কেঁপে উঠছে, and which causes respiratory distress. সে চাপ ব্রঙ্কাসে গিয়ে পড়ছে। So it is called cardiac asthma due to mitral stenosis. So cardiac asthma and bronchial asthma. এখন কোন ধরনের অ্যাজমাতে কি ওষুধ দেবে সেটা অ্যালোপ্যাথি ডাক্তারদের আলাদা। আমরা সিমটোম্যাটিক সাধারণত বিচার করি, তার সাথে কিছুটা প্যাথোলজি এবং ওই ক্লিনিক্যাল মেডিসিনের সাউন্ড টাউনগুলো দেখলে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের ওষুধ কিছু কিছু ওইসব সিমটমকে কভার করে। কিছু ওষুধ আমি আলোচনা করছি, কোনো কারণ নেই, দেয়ার ইজ নো মাইট্রাল স্টেনোসিস, কার্ডিয়াক অ্যাজমা নেই, দেয়ার ইজ নো ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিম অফ দ্য লাংস নেই, আমি সাউন্ড দেখছি, দেয়ার ইজ নো অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড, there is no rulse, there is no crepitations, there is no rhonchi, অথচ লোকটার শ্বাসকষ্ট হচ্ছে, লোকের সামনে গেলে বেশি হচ্ছে। So this is nervous asthma, nervous asthma। এই নার্ভাস অ্যাজমাতে অ্যাম্ব্রাগ্রিসিয়া ইজ দ্য গুড রেমেডি, কারণ অ্যাম্ব্রাগ্রিসিয়ার সব জায়গায় নার্ভাসনেস। তাই ইন্টারকোর্স করতে গেলে, ওয়াইফের সাথে মিলিত হতে গেলে তার শ্বাসকষ্ট বাড়ে, নার্ভাসনেস। আমি পারবো তো আমার ওয়াইফকে স্যাটিসফাই করতে, খুশি করতে? আমার তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে না তো? সো হোয়ার দেয়ার ইজ নার্ভাস কাপ, নার্ভাস অ্যাজমা, অ্যান্ড দিস paroxysms of asthmatic attack aggravates before strangers, লোকের সামনে বেশি হয়, ওয়াইফের সামনে বেশি হয়, ওয়াইফের সাথে মেলামেশা করতে গেলে বেশি হয়, অল অন এ সাডেন ডিউরিং কয়টাস অ্যাম্ব্রাগ্রিসিয়া ইজ দ্য রেমেডি। 10 বছর 12 বছর হাঁপানিতে ভুগছে, বহু ডাক্তার দেখিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তাররা দিচ্ছে অসিমাম স্যাংটাম মাদার, এরিওডিকটিয়ন মাদার, ইয়াবেসেন্টা মাদার, অ্যাসপিডোস্পার্মা মাদার, এগুলো টেম্পোরারি কিছু দেওয়া যেতে পারে, আমরাও দিই মাঝে মধ্যে, সেটা অন্য জিনিস, বাট দ্যাটস নট দ্য পার্মানেন্ট সলিউশন, that's not the permanent cure. Permanent cure consists of proper case taking, analysis and evaluation of symptoms, repertorization if necessary, consult repertory if necessary যদি প্রয়োজন হয়। আজকে আমি একটা কেস দেখিয়েছিলাম, ফেসবুকে কারেন্ট আছে, কেস দেখবেন সবাই যারা দেখেননি। অনেক দিন ধরে পেটের গোলমাল, ঢেকুর উঠছে সমানে, সকাল থেকে উঠলেই ঢেকুর চলতে থাকে, ঢেকুর চলতে। আর্জেন্টাম নাইটিকাম দিয়েছে বন্ধুরা, লাইকোপোডিয়াম দিয়েছে, কার্বোবেস দিয়েছে, চায়না দিয়েছে, নাক্সবাম দিয়েছে, অ্যান্ড হোয়াট নট, কি দেয়নি। রেকোইজের কত নাম্বার যেন, নাম্বার ধরে ধরে ওষুধ বেরোচ্ছে আর কি। পেটের গোলমাল 22 নাম্বার, নাকের ফোঁটা 23 নাম্বার, ওয়াইফের সাথে মিলতে পারছে না 26 নাম্বার। কারা বের করেছে? রেকোয়েজ কোম্পানি। কোথাকায়? হানিম্যানের জন্ম যেখানে, জার্মানি। ছেলেরাও লাইন দিয়ে সাজাচ্ছে, হোমিওপ্যাথি সোজা হয়ে গেছে। ও আপনার কি হয়েছে? আমার ব্যথা, ও 28 নম্বর কম্পাউন্ডার, 28 নম্বর দাও, রেকোয়েজ নাম্বার 28। তো এই করেই হোমিওপ্যাথি সর্বনাশ, রোগ সারে না। সারবে কি করে? হোমিওপ্যাথি তো একটা ফিটেস্ট ব্যাপার, ফিট, যেখানে যে জায়গা ফিট করতে হবে। মোবাইল স্ট্যান্ডের মধ্যে মোবাইল বসাতে হবে, অন্য জায়গায় তো আমি মোবাইল বসাতে পারবো না। স্বামী স্ত্রী মেলামেশা করতে গেলে ভেজানাইতে পেনিস দিতে হবে, অন্য জায়গাতে পেনিসিনটা ঢুকাতে পারবে না, খারাপ কথা হয়ে গেল। তো ফিটের ব্যাপার আছে, কেস টেকিং এর সাথে রোগীর সিমটম মেলানোর ব্যাপার আছে। তাহলে 28 নম্বর রিকোয়েস্ট দিয়ে আর কমবে না। রোগী আমাদের কাছে আসবে, আমরা সিস্টেমেটিক সারাবো, তাতেও তোমাদের হিংসা। আমার দেশের লোক ওখানে যাচ্ছে কেন, ওই এখানে এত দেখাচ্ছে কেন, এত টাকা ইনকাম করছে কেন? কারণ তুমি তো রেকোয়েজে 28 নম্বর 27 নম্বর 26 নম্বর শিখে রেখেছো, তার বেশি কিছু শেখোনি। সো হোমিওপ্যাথি কেস টেকিং, অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস, ইন্টারপ্রিটেশন অফ সিমটমস, মানে বোঝা, অনুধাবন করা বাই দ্য টোটালিটি,
And the totality consists of present complaints, a history of present complaints, very, very important, history of present complaints, and the past history, family history, পার্সোনাল হিস্ট্রি, লোকটা কি করে, কি খায়, বিয়ে করেছে কিনা, কটা ছেলে মেয়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, অফিসের সম্পর্ক কেমন, বিড়ি খায় না সিগারেট খায় না তামাক খায় না খৈনি খায় না জর্দা খায় না তামাক খায় না ওকো খায়, পার্সোনাল হিস্ট্রি। অ্যান্ড মোর ওভার দ্য জেনারেল সিমটমস, ডিজায়ার, অ্যাভারশন, কি খায় কি খায় না, পিপাসা কেমন, ঘাম কেমন, খিদে কেমন, মন কেমন, চান করতে চাই কিনা, কেটে গেলে শুকায় কিনা, সহজে রক্তপাত হয় কিনা, সর্দি কাশি ঘন ঘন লাগে কিনা, তার পায়খানা কেমন, তার প্রস্রাব কেমন, তার ঘুম কেমন, তার স্বপ্ন কেমন, মেয়েদের ক্ষেত্রে তার মাসিক কেমন, দিজ আর দ্য জেনারেল সিমটমস অফ দ্য পেশেন্ট লাগবে। এবার তার থেকে বড় জিনিস, সব কিছুকে ওভারকাম করবে দি ফিজিশিয়ানস ওন ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, সিমটমকে বের করে নেওয়ার ক্ষমতা। আখের মেশিনে আখ পিষ্ট করে আখের রস যেমন মেশিনটা বের করে নিচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসকদের সেরকম অনুধাবন করার ক্ষমতা থাকবে। রোগীর তাকানো, বসা, কথা বলা, তার সাথে কথা বলে, বাড়ির লোকের সাথে কথা বলে আসল চিস্ট ক্রিমটা বের করে নেওয়া। 10-12 বছর ধরে ঢেকুর উঠছিল, কেসটার কথা যেটা বলছিলাম, সকাল থেকে ঢেকুর উঠছে খুব বেশি, কিচ্ছু সিমটম বেশি পাচ্ছি না। পাস্ট হিস্ট্রির ভিতরে কি একটা আছে, আর গাড়ি ঘোড়া চললে বমি হতো, কার সিকনেস, ককুলাস, ট্যাবিকাম, পেট্রোলিয়াম, দিজ আর দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস। রেপার্টরি দেখলাম, তাহলে রেপার্টরি, প্র্যাকটিস অফ মেডিসিন, মেট্রিমেডিকা, অর্গানন, মায়াজম, কোনো পেশেন্টের সব পেশেন্টকে যে একই অ্যাঙ্গেল থেকে হবে তার কোনো কথা নেই। আমি কোথায় কাছে কোন অ্যাঙ্গেল থেকে দেবো বাইরে কেউ ধরতে পারবে? কারো শুধু মায়াজমের উপর জোর দিচ্ছি, কারোর পজিশনে জোর দিচ্ছি, কারোর টোটালিটি জোর দিচ্ছি, কারোর একটা লাইনের উপরে জোর দিচ্ছি। ইট ডিপেন্ডস ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ফ্রম কেস টু কেস। প্রেজেন্ট পাস্ট হিস্ট্রিতে ছিল, এখন নেই সিমটমটা, ভেরি ভ্যালুয়েবল। আগে লবণ খেতাম মুঠো মুঠো, এখন খায় না, ডাক্তাররা বারণ করেছে তাই। ইট ওয়াজ দ্য বিগার ফর সল্ট, ইট ইজ নাও হিডেন, ইট ইজ নাও লেটেন্ট হয়ে গেছে, কিন্তু তার দাম অনেক। তাহলে ওই রেপার্টরি খুললাম, যেখানে যেমন রেপার্টরি অনলি টু সি, অনলি টু কনসাল্ট। Repatriation does not mean the selection of medicine. Repertory only helps you. খুললাম ইরাকটেশন স্কেলস রেপার্টরি, মর্নিং, পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, তার সাথে কার সিকনেস যোগ করলাম। কার সিকনেসে রাইডিং অ্যাগ্রাভেটস, বমি হতো না তার, শরীর খারাপ লাগতো। তাহলে বমি হলে আমি স্টোমাকে দেখতাম নসিয়া, কার রাইডিং অর রাইডিং ইন ক্যারেজ, কিন্তু আমাকে তার ইন জেনারেল খারাপ লাগতো, তাহলে জেনারেলিটি দেখতে হবে রাইডিং ইন ক্যারেজ অ্যাগ্রাভেটস, পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড। দুই জায়গায় পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড। এই ডিসপেপসিয়াতে পেট্রোলিয়াম কে ভাববে, কার মাথায় আসবে? আরও যে একটা সিমটম মিলে গেল, অর্ডিনারি ও পেট্রোলিয়াম আছে, আজকে রেপার্টরিতে দিয়েছি, আর ফেসবুকে একটু আগে দেখে নেবেন। I prescribe petroleum 36 doses or 4 doses like that. 3 সপ্তাহ পরে আজকেই পেশেন্ট এসেছিল, পুরো ডাক্তারবাবু জীবনে এত ভালো থাকিনি, 10-12 বছর ধরে চিকিৎসা করছি। Petroleum improved the case, improved the patient a lot. And with great satisfaction, and not only that, 1 kilogram weight has been increased. তার 1 কেজি ওজন বেড়ে গেছে। তার ওয়াইফ অত্যন্ত খুশি, সাউথ কলকাতায় থাকে, বলে ডাক্তার মৌচাকে সন্দেশ খাওয়াবো আপনাকে পরের দিন, আজকে তাড়াহুড়ো করে এসে আনতে পারিনি। কজনে ভাববে পেট্রোলিয়াম ডিসপেপসিয়া কেসে, কিন্তু কয়েক মিনিটে প্রেসক্রিপশন করেছি, ক্রেডিট কিচ্ছু নেই। পিকিউলিয়ার সিমটমটা জোর দিয়েছি, যে শুধু জোর দিচ্ছে লোকটা সকালে বাড়ে। নাক্স কার্বোবেজ লাইকো মাথায় আমি আনিনি,
পেটের গোলমাল হচ্ছে বলে নাক্স লাইকো কার্বোভেজ মাথায় আনিনি, চায়না মাথায় আনিনি। তুমি যদি সিমটম না মিলিয়ে অবজারভেশন না করে প্রেসক্রিপশন করো, ইউ উইল প্রেসক্রাইব দ্য চায়না অ্যান্ড দ্য পেশেন্ট উইল গো টু আমেরিকা। আমেরিকা মানে তোমার হাতছাড়া হয়ে যাবে। পিকিউলিয়ার সিমটম সকালে বাড়ে কেন, আর বিকালে হয় না, অন্য সময় হয় না? রেপার্টরি হেল্প নেবো, পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, পাস্ট হিস্ট্রি। ওটা অনেকে ওভারলুক করেছে, ও ওটা সেরে গেছে, ওটার দরকার নেই। কেন? পাস্ট হিস্ট্রি আমরা কিন্তু ভুললে চলে না। বহু পাস্ট হিস্ট্রি দিয়ে আমরা রোগ সারিয়েছি, বহু পাস্ট হিস্ট্রি দিয়ে রোগ সারানো হয়েছে। হেনরি অ্যালেন বলছেন হেডেক ফ্রম বাইট অফ এ ডগ, whether rabbit or not, no question of rabbit or not। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ ক্রমশ অনেক জিনিস চাপা দিয়ে এগিয়ে চলে, কিন্তু সেই চাপা দেওয়া জিনিস, সেই সাপ্রেশন, তাকে সহজে ছেড়ে দেয় না, তাকে সহজে ভুলতে দেয় না, সে ভুলতে পারে না। সে তার অরুণ রথের তরুণ সারথি হয়ে দাঁড়িয়ে থাকে। পাঁচটি ছিল রাইডিং অ্যাগ্রাভেটস। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ইতিহাসের, আজ থেকে 20-25 বছর আগের গল্প। আমি তখন নতুন প্র্যাকটিস করছি, অল্প বয়সী যুবক। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ইতিহাসের, তার একটা সমস্যা ছিল, সে আমার ছাত্র, চাকদায় থাকে, ডাক্তার নবদুলাল সাহা। তার সাথে আলোচনা করেছিল, বলেছিল সিনিয়র কাউকে দেখাতে চাই। তখন ডক্টর নবদুলাল আমার রেফারেন্স দিচ্ছিল। আমি একটা ঘরে বসতাম, অল্প বয়সের যুবক আমি, বাইরে পেশেন্টরা বসতো, ডক্টর নবদুলাল সাহেব একটা চিঠি দিয়ে দিয়েছে, স্যার আমার স্যারকে পাঠালাম, আপনি একটু ভালো করে দেখবেন। ওর স্কুলের স্যার, আমি ওর হোমিওপ্যাথি কলেজের স্যার। ভদ্রলোক দরজা নক করলেন, খুললাম। হ্যাংলা চেহারা, তখন অল্প বয়সে যেমন থাকে, ঝাড়ঝাড়ে গোবিন্দ মার্কা চেহারা। উনি ভাবলেন আমি কম্পাউন্ডার। দরজা টোকা দেওয়ার সাথে সাথে খুলল, চিঠিটা ভাঁজ করা। ভাই এইটা ডাক্তার বর্মনকে দেবেন। আমি বললাম আমি ডাক্তার বর্মন? ইয়ারকি মেরো না ভাই, ইয়ারকি মেরো না, আমি তোমার ইয়ারকির পাত্র না, আমি একটা কলেজের অধ্যাপক। না আমি সত্যি ডক্টর বর্মন। আবার তুমি ইয়ারকি মাত্র, ডেফমি করছো আমার সাথে। আমি বুঝি না তুমি ওনার কম্পাউন্ডার। আই শ্যাল কমপ্লেইন অ্যাগেনস্ট ইউ টু ডক্টর বর্মন। তুমি আমার সাথে ছেলেখেলা করছো, দাঁড়াও আমি বলবো তোমার স্যারকে। তা কিছু বললাম না, কি বলবো আর। ভদ্রলোক চেয়ারে ঢুকলেন, আমি চেয়ারে বসে আছি। তুমি আপনি সত্যি ডাক্তার বর্মন? উনি ঝাঁপে গেছেন। তারপরে উনি বললেন জোর গলায়, গলার সুর চড়িয়ে বললেন, আমার মনে আছে, আমার কোনো দোষ নেই ভাই, ইউ আর মাচ জুনিয়র, মোর জুনিয়র দ্যান মাই এক্সপেকটেশন। আমি যা আশা করেছিলাম তার থেকে তুমি বয়সে অনেক কম, তা আমি কি করব? আমার কোনো দোষ নেই। তা ওনার দোষ ছিল না। আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পের মতন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বিনী মরে নাই। আমাকে চেয়ারে বসিয়া প্রমাণ করিতে হইল যে আমি ডাক্তার রবীন বর্মন। এইটা গেল প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার খুব প্যাথেটিক। উনি বিয়ে করেছেন এক অত্যন্ত সুন্দরী তরুণীকে। ওদের যে গল্প, সে গল্প হচ্ছে যে সব দিক দিয়ে আমরা খুব হ্যাপি ফ্যামিলি। আমার ওয়াইফ খুবই ভালো, খুব অ্যামিয়েবল ইন ক্যারেক্টার। কিন্তু ডাক্তারবাবু বিছানায়, বেডে
ফোরলাপ, প্রাথমিক পর্যায়ে গল্পগুজব, আলিঙ্গন, ভালোবাসা যেসব মানুষ করে থাকে সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার পরের মুহূর্তে ডিপ রিলেশনে যেতে গেলে পাগল হয়ে যায়, ধাক্কা মেরে সরিয়ে দেয়, ধাক্কা মেরে সরিয়ে দেয়, ওখানে নেমে চলে যায়। সে কান্ট টলারেট দ্যাট ভেরি পার্টিকুলার ইমোশনাল মুভমেন্ট, ইমোশনাল মোমেন্ট। কোনো আই ডিডন্ট ফাইন্ড এনি রিজন বিহাইন্ড ইট, আমি কিন্তু কারণ খুঁজে পাই না। আবার সকাল থেকে নর্মাল, আলাদা শুয়ে পড়লো, কি করলো, পরের দিন সকাল থেকে আবার নর্মাল। আমি অনেক ডাক্তারকে আলোচনা করেছি, অনেক সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, আমি ফেড আপ। একজন বলে যে হোমিওপ্যাথি করো, এই কোনো কোনো খোঁজ করতে করতে আমার ছাত্রকে বললাম, ছাত্রকে তো কথা বলা যায় না, তো ওকে বললাম যে তুমি তোমার কোনো মাস্টারমশাই কাউকে বলতে পারো, তা আপনার কথা বললো, তা আপনি তো দেখছি তো ওই ওই ডক্টর নবকুমারের মতোই বয়স। আমার ছাত্রেরা আমার থেকে অনেক বয়স ছিল তখন, এখন বাংলাদেশে যেমন চলে এজ লিমিট ছিল না, তখন অতটা ছিল না। আর আমরা তো যারা মাধ্যমিক পড়ে ভর্তি হয়েছিলাম বয়স কম ছিল আমাদের। Peculiar symptom. The lady is very nice, very malleable, very amiable character, building disposition, sober, ঘর সংসার সুখে, কিন্তু পার্টিকুলার মোমেন্টকে সে হাজবেন্ডকে টলারেট করতে পারছে না। কি ব্যাপার? অনেক ক্ষেত্রে বাচ্চার, ইভেন বাচ্চার ক্ষেত্র, বাচ্চাকে যখন বাবা মা কমপ্লেন করে, বাচ্চার সাথে কিন্তু আলাদা কথা বলতে হয়। হাজব্যান্ডের সম্বন্ধে যখন ওয়াইফ কমপ্লেন করে, ওয়াইফের সম্বন্ধে হাজব্যান্ড কমপ্লেন করে, ছেলের সম্বন্ধে বাবা কমপ্লেন করে, বাবার সম্বন্ধে ছেলে কমপ্লেন করে, একটা জিনিস আর শিখিয়ে দিলাম, শুনবো, কিন্তু আমরা প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলবো, না হলে ভিতরে রহস্য জানা যাবে না। আমি বললাম যে আপনার ওয়াইফের সাথে কথা, অনেকে আবার রাজিও হয় না যে আলাদা করে কি কথা বলবো, ওটা তো আমি তো বলছি তো সব। এমনকি আমাদের অনেক হোমিওপ্যাথিক জুনিয়র ডাক্তাররা কেস টেকিং এর বেলাও তাই, নিজে কেস টেকিং গুছিয়ে দেখলে বা করলে আমি যা ক্লু আদায় করব, যা পাবো তোমার কেস টেকিং এ, তা হয়তো আমি পাবো না। অনেক ডাক্তার বলে স্যার আমি বলে দিচ্ছি এই ব্যাপারে এই পেয়েছি, না তোমার ওয়াইফের সাথে আমি কথা বলবো, সম্পূর্ণ আলাদা প্রেসক্রিপশন হয়ে গেল। কত এরকম ধরিয়ে দেবো প্রত্যেক দিন। আমি তো পয়েন্টে দেখছি ওই কেসে পেট্রোলিয়াম, কেউ কেস টেকিং করলে পেট্রোলিয়ামের হয়তো ওই পাঁচ স্টেজে ক্যারেজ রাইডিং জোর দিল না, সকাল থেকে বাড়ি ওঠে জোর দিল না, হয়ে গেল আউট, পেট্রোলিয়াম আউট হয়ে গেল। তো এইটা শিখিয়ে দিলাম, সব সময় কিন্তু আলাদা করে কথা বলতে হবে। কি ব্যাপার? এই তো বাংলাদেশের একটি ছেলে, রাজশাহী জেলার, কদিন আগে অনলাইনে চিকিৎসা করছে, তার বাবা তাকে মেন্টাল টর্চার করত, শরীরে ঘুমে কাতর, কিন্তু আছে আমি দরকার হলে দেখাবো, ভোর 4টের সময় 5টার সময় চাঁকি মারত, খালি চাঁকি মেরে মেরে তুলবে, আজান দে ভোট, আর সব সময় মানে খুব মানে ধমকে কথা বলবে, এই তুই এখনো করলি না, হই তুই কখন যাবি। তো সব সময় একটা আতঙ্কে থাকতাম, এই বুঝি আমাকে চাঁকি মারবে, এই বুঝি কিছু বলবে। এর থেকেই তার মানসিক সমস্যা দাঁড়িয়ে গেছে, হীনমন্যতা বোধ দাঁড়িয়ে গেছে, prolonged mental depression, suffering, ridge of displeasure. I prescribe phosphoric acid. তার আরো কিছু সিমটম আছে, সে দেখতো লম্বা ফসফরিকের মতো চেহারা। আমার কাছে কেস আছে, আমি দেখাবো, কোন কোন নাম কেউ বুঝতে পারবে না, তার নাম রাহাতুন্নেসা। And he improved a lot. গার্জিয়ানরা প্রচুর ক্ষতি করছে। এই কদিন আগে ছেলে আসলো, এক ভদ্রলোক আসলো, অবাক হয়ে যাবেন, সে এখন ব্যাংকের ম্যানেজার। তার এরকম নানান রকম সমস্যা হয়েছে, তার বাবা তাকে বাইকে করে নিয়ে যেত স্কুলে, আর অতি 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 আশা করে অনেক বাবা মা বাচ্চাদের কাছ থেকে মারধর করে, টর্চার করে। বাইকে সামনে বসিয়ে পিছন নিয়ে যাবে, এটা ওরা জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে না বলতে হলে পিছন থেকে ঘষি মারে মাথায়। এমন অসভ্য বাবাও পৃথিবীতে আছে, দুম দুম করে মার, চালি মারে। বাইকে উঠতে চাইতো না ছেলেটা, ভয়, আর বাইকে বলে ওই বাড়ির থেকে বাড়ি স্কুল পর্যন্ত ভয়ে আটকে থাকতো, যে এই কোথায় আমার মাথায় পড়লো চাপাটি।
তার একটা হেডরেট চলে এসছে তার ফলে বাবার প্রতি। এইরও মেন্টাল ডিপ্রেশন। এখন সে আলাদাই থাকে মাকে নিয়ে, ব্যাংকের ম্যানেজার হয়েছে। সো মেন্টাল রিজার্ভ ডিসপ্লেজার ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কজেশন বলতে গিয়ে এসে গেল কজেশন কজেশন কজেশন। Most of the cases can be solved only by causative measures. Causation is the very, very important factor. Many mental causations, many physical causations. Mental causation বের করা একটু খাটতে হবে, কষ্ট। But if you once can penetrate the recess of the mental cause, you will be success. So কি প্রসঙ্গে যেন বলছিলাম, causation is very important. তো ফিরে আসি আমরা অ্যামব্রাগ্রিসিয়া, ওই causation, nervousness. During every attempt of intercourse, ওই ভদ্রলোককে সারিয়েছিলাম, সেই গল্পটা করতে গিয়ে এসে গেল তার এই প্রবলেম ছিল। ওই ওই একটার পর একটা চাপা পড়ে যাচ্ছে। ওই ইতিহাসের অধ্যাপকের কেস ওয়াইফকে ইগনেশিয়া দিয়েছিলাম। তার বাড়ির ড্রাইভারের সাথে প্রেম হয়েছিল, ড্রাইভারের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, বাড়ির লোক ধরে ফেলেছিল। যা হয়ে থাকে স্বাভাবিক, কে চাইবে যে বিহারি ড্রাইভারের সাথে পালিয়ে যাবে? বলি ডাক্তারবাবু বিশেষ সময়ে হয়তো আবার কিছুটা হয়তো আমার কাছে চেপেও যেতে পারে, তার সাথে হয়তো ফিজিক্যাল রিলেশন হতে পারে। বলে না, ওসব কিছু হয়নি, কিন্তু আমি ভুলতে পারি না। তারপরে আবার ঠিক হয়ে যায়। আই প্রেসক্রাইব ইগনেশিয়া সিএম, 2-3 বার দিয়েছিলাম, and the lady was completely cured. তার মেয়ে 12 ক্লাস পাস করেছে, সেই মেয়ের হাত দিয়ে ঘড়ি উপহার দিয়েছিল আমাকে। অনেক ঘড়ি আছে, আমার ঘড়ি পড়ি না, ভালো লাগে না। এরা মোবাইল বেরিয়ে যাওয়ার পরে তো প্রয়োজনই হয় না। এখন যারা ঘড়ি পরে শুধু দেখাতেই পড়ে, ঘড়ি পরে আর হাতে দাগ করার কোনো প্রয়োজন হয় না, মোবাইলের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে। তা সেই ঘড়ি আমার এখন আছে। তার মেয়ে আবার যে হাজব্যান্ডকে অ্যালাউ করতো না, পরে তাদের কনজুগেট লাইফ সুন্দর হলো, তাদের একটি কন্যা সন্তান হয়েছিল। সেই মেয়ে আবার 12 ক্লাসে যখন পড়ে, সেই মেয়ের 12 ক্লাসের মেয়ের হাত দিয়ে আমাকে ঘড়ি উপহার দিচ্ছে। আর এই যে কেসটা গল্পটা করছিলাম, আগের কেস অ্যামব্রাগ্রিসিয়া, ওই পিকুলার সিমটম ছিল ভদ্রলোকের। ডাক্তারবাবু অন্য সময় আমার শ্বাসকষ্ট হয় না, কিন্তু আমার শরীরকে এত দুর্বল হবে কেন? রোগী কিন্তু কারণ বোঝে না, সে ভাবছে দুর্বলের জন্য। দুর্বল হলে তো অন্য সময় হবে না। আমার এত দুর্বল, আমি ইন্টারকোর্স করতে গেলে, আমার ওয়াইফের সাথে মেলামেশা করতে গেলে আমার শ্বাসকষ্ট হয়। আমার এই দুর্বলতা, প্রথমে রোগী এসেছিল আমাকে দুর্বলতার ওষুধ দিন, কিন্তু রোগীরা মিসগাইড করে, সেটা রোগীদের দোষ না, তারা বোঝে না। সে দুর্বলতার ওষুধ নিতে এসছে কেন? ডিউরিং কয়টাস, ডিউরিং কনজুগেশন অফ হিজ ওয়াইফ, হি ফিলস suffocation, breathing troubles, dyspnea, respiratory distress. But it is not due to weakness. It is the nervous asthma, nervous cough. লোকের সামনে গেলে কাশি বাড়ছে, কোনো নেই মুখে, তার কাশি নেই, কিছু নেই, ক্লাসের মধ্যে ঢুকে গেল, তার কাশি আরম্ভ হয়ে গেল। সো নার্ভাস কাফ, নার্ভাস অ্যাজমা, অ্যামব্রাগ্রিসিয়া is a very, very important medicine. Never forget in your life. Antimonium tartaricum. ডান দিকে চেপে শুলে বাড়ে, অ্যান্টিমটাট মার্কুরিয়াস। লাইকোপোডিয়ামের ডান দিকে বাড়ে, কিন্তু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে কিছু ওষুধ পরীক্ষায় দেখা গেছে ভালো। Dyspnea or any troubles aggravates as soon as patient lies on the right side, antimtar. Patient feels better in any way except lying on right side, think of antimonium tartaricum and mercurius. তাহলে অ্যান্টিমটাট আমরা বাচ্চাদের ক্ষেত্রে, বৃদ্ধদের ক্ষেত্রে এবং অন্য যে কোনো বয়সের ক্ষেত্রে অ্যাজমাতে প্রয়োগ করতে পারি। দুটো মাত্র 3টে সিমটম খালি দেখতে হবে।
এক নম্বর, ডান দিকে চেপে শুতে পারে না, অনেক সময় নাও পেতে পারি, কিন্তু পাবোই যেটা, আর যেটা না পেলে দিতে পারবো না। When the patient coughs, it appears to be a large collection of mucus in the bronchi. It seems as if mass would be expectorated, but nothing comes up. Allen Skinner, first page, first para. Allen Skinner, first page, first para. লেখা আছে, ডিউ টু প্যারালাইসিস অফ দ্য নিউমোগ্যাস্ট্রিক নার্ভ, 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ। এখন আর নিউমোগ্যাস্ট্রিক বলে না, এখন নাম চেঞ্জ হয়ে হয়েছে ভেগাস নার্ভ। ইট সাপ্লাইজ দি লাংস, স্টোমাক এটসেট্রা। তো লাংস আর স্টোমাককে বেশি সাপ্লাই দেয় বলে পুরানো দিনের নাম ছিল নিউমোগ্যাস্ট্রিক। নিউমো মানে লাংস। তাহলে রোগী যখন কাছে প্যারালাইজ হয়ে গেছে, নার্ভটা দুর্বল হয়ে গেছে, তাই তার কাজ ঠিক মতো করতে পারে না। So the lungs are unable to expectorate, unable to put up the mucus from the lungs to center to periphery. So when the patient যখন কাশে, বাচ্চা, বৃদ্ধ, বুড়ো, মনে হয় অনেক কফ উঠবে, কিন্তু কিছুই ওঠে না। As if mass would be expectorated, but nothing comes up. একেবারে সেই 1976 সালে মুখস্থ করে রেখেছি, এখনো মাথার মধ্যে মুখস্থ হয়ে গেছে। When the patient coughs, it appears to be a large collection of mucus in the bronchi. It seems as if mass would be expectorated, but nothing comes up. কিন্তু যদি ওঠে, একটু একটু উঠছে, আঠালো আঠালো, সুতোর মতন আঠালো, the medicine is Seneca, especially in old persons. তাহলে কিছুই কফ উঠছে না, ডান দিকে চেপে শুলে বাড়ে, আর কপালে যদি, মুখে যদি একটু ঠান্ডা ঘাম থাকে, কপালে এবং মুখে ঠান্ডা ঘাম থাকে, তিনটে ওষুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টিমটাট, ট্যাবেকাম অ্যান্ড ভিরেট্রাম এলবাম। অ্যান্টিমটাট, ট্যাবেকাম অ্যান্ড ভিরেট্রাম এলবাম। ভিরেট্রামের সব প্রফিউজ, প্রফিউজ, পডোফাইলাম প্রফিউজ, এই দুটো ওষুধ মনে রাখতে হবে, ভিরেট্রাম এলবাম এবং পডোফাইলাম। প্রচুর, পডোফাইলামে প্রচুর পাতলা পায়খানা, ঘটি ঘটি, কলসি কলসি। ভিরেট্রাম এলবামে তাই, সঙ্গে প্রচুর পেট ব্যথা, ভিরেট্রাম, পেট ব্যথা নেই পডোফাইলাম। ইজি, একদম ইজি, ছন্দে পড়তে হবে। পডোফাইলামের প্রফিউজ ডায়রিয়া, বাট পেনলেস, কিন্তু দুর্গন্ধ, পিউট্রিড। So 3P, profuse, putrid and painless. পডোফাইলামে ডায়রিয়া, প্রফিউজ, প্রচুর পরিমাণে, পেনলেস, ব্যথা থাকে না, এবং পিউট্রিড। পি মিন্স প, বাংলায় প। তো তিনটে ইংরেজি পি থাক, একটা বাংলার প, প্রাতে, সকালের দিকে বাড়ে। ভিরেট্রাম এলবাম, সঙ্গে পেট ব্যথা মারাত্মক, মানে অ্যাজ ইফ কাটিং বাই নাইফ, চাকু দিয়ে কাটছে, তার সাথে প্রচুর ঘাম, কপালে প্রচুর পায়খানা, প্রচুর বমি করছে, কপালে প্রচুর ঘাম, এই তিন নিয়ে ভিরেট্রাম এলবাম। ভিরেট্রাম এলবাম থেকে মদ তৈরি হয়, বিষাক্ত। সেই মদ খেয়েই কিন্তু আলেকজান্ডার মারা গিয়েছিল 323 BC। তাহলে ঘুম ঘুম ভাব, আরেকটা সিমটম অ্যান্টিমটাটের মনে রাখা যেতে পারে, সবসময় একটা ঘুম ঘুম ভাব। অ্যান্টিমটাট, ওপিয়াম, জেলসিমিয়াম, ঘুম ঘুম ভাব, নাক্স মস্কেটা। যে কোনো রোগে যদি আমি দেখি রোগীর ঘুম ঘুম ভাব, স্লিপিনেস, অ্যান্টিমটাট, ওপিয়াম, জেলসিমিয়াম, নাক্স মস্কেটা। আর ঘুম ঘুম ভাব, কিন্তু বিছানায় গেলে আর ঘুম আসে না, স্লিপি বাট ক্যান নট স্লিপ, বেলেডোনা, ক্যামোমিলা, ওপিয়াম। ডিপ স্লিপ, কোমাটোস, কুম্ভকর্ণের মতন শাঁখ ঢোল বাজাচ্ছে, উঠছে না, ওপিয়াম। আবার খুব হালকা ঘড়ি টিকটিক করছে, শুনতে পাচ্ছে, ওপিয়াম। ওপিয়ামের 2 রকমের স্লিপ আছে, মনে রাখতে হবে, কারণ ওপিয়ামের প্রাইমারি অ্যাকশন অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন ভেরি ক্লোজ রিলেটেড। শেষ
অ্যাফোরিজম 63 এবং 64 অর্গানন, প্রাইমারি অ্যাকশন অ্যান্ড সেকেন্ডারি অ্যাকশন। সো অ্যান্টিমটাট, কপালে ঘাম, ডান দিকে চেপে শুতে পারে না, aggravates lying on left side, এরকম রেসপিরেটরি কমপ্লেন্ট, হাঁপানি, কাশিতে নেট্রাম সালফ অ্যান্ড ফসফরাস, ডান দিকে অ্যান্টিমটাট অ্যান্ড মার্কুরিয়াস। So you should remember, my friends, Aralia racemosa is a very important medicine. Aggravates hampani as soon as patient goes to the bed and just sleep starts. হঠাৎ করে বেছানায় গেল, ঘুমিয়ে পড়তে ঘুম এসে গেল, ঘুম ঘুম ভাব, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, পিকুলিয়ার সিমটম। আর ইন্টারকোর্স করতে ওয়াইফকে জড়িয়ে ধরলো, মেলামেশা আরম্ভ করবে, শ্বাসকষ্ট, অ্যামব্রেগিসিয়া। আর অ্যারেলিয়া সমস্যা সকাল থেকে নেই, দুপুরে নেই, সন্ধ্যায় নেই, রাত্রি নেই, শুয়ে পড়ছে নেই, ঘুম এসে গেছে, আরম্ভ হয়ে গেল লাফিয়ে উঠল, আর ঘুমাতে পারছে না, পেশেন্ট উঠে বসতে বাধ্য হয়, রিলিভ বাই সিটিং, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পেশেন্ট স্লিপ, যেই আবার ঘুমিয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে, একটুখানি তন্দ্রা ভাব আসবে, আবার শ্বাসকষ্ট আরম্ভ হবে। সো ডিসনিয়া or asthma just at the beginning of sleep or after a little sleep, উঠে বসতে বাধ্য হয়, শুতে পারে না, শুলে বাড়ে, হাঁপানি, কাশি সব শুলে বাড়ে। অ্যারেলিয়া রেসিমোসা, হায়োসায়ামাস, ড্রসেরা, রিউমেক্স, কাশি, শ্বাসকষ্ট, শুলে বাড়ে। কোনিয়াম ম্যাকুলেটাম, ড্রসেরা, অ্যারেলিয়া রেসিমোসা, শুলে বাড়ে। শুলে কমে, উল্টো, ম্যাঙ্গেনা ব্যাসিডিকাম, সরিনাম, ক্যালিবাইক্রোমিকাম, শুলে কমে। কাশি, শ্বাসকষ্ট শুয়ে পড়লে কমে, ম্যাঙ্গেনা ম্যাসিডিকাম, ক্যালিবাইক্রোমিকাম, সরিনাম শুয়ে পড়লে বাড়ছে, রিউমেক্স, কোনিয়াম, অ্যারেলিয়া রেসিমোসা, হায়োসায়ামাস অ্যান্ড ড্রসেরা। স্যার অ্যারেলিয়া কি মাদার দিতে হবে? না, দিতে পারো, 3x, 6, 30 সব কাজ হবে। যখন খুব দুর্বল, বয়স হয়ে গেছে, বডির সাসেপ্টিবিলিটি কম, এমফাইসিমা হয়ে গেছে, খুব খারাপ কন্ডিশন, তখন মাদার দিতে হবে, নো প্রবলেম। কিন্তু মাদার ভালো কোম্পানি ছাড়া কাজ হবে না, রিলায়েবল। মাদারের মধ্যে খুব অ্যাডাল্টারেশন হয়, ভেজাল হয়, তাই ইট শুড বি রেপুটেড কোম্পানি। এমনকি হ্যানিম্যানের সময়ও মাদারের হার্পসে ভেজাল হতো, হেরিং গাইডিংসে আর্নিকা মন্টেনা পড়বে সবাই, বলছে খুব সাবধান, এই ভেজাল কিরকম ভেজাল মাল পাওয়া যায় বাজারে, হেরিং গাইডিংসে আর্নিকাতে লেখা আছে। অ্যাঙ্গুস্টেরা ভেরা যখন বনি হোসেনের থেরাপিউটিক পকেট বুক, প্রথমে ছিল 126টা ওষুধ, সেই ওষুধ বাড়াতে বাড়াতে 318তে নিয়ে গেল টিএ প্যালেন। কিন্তু টিএ প্যালেন অ্যাঙ্গুস্টেরা ভেরা ওষুধটা বাতিল করলো, বললো ওই সময় ইংল্যান্ডের বাজারে, আমেরিকার বাজারে অ্যাঙ্গুস্টেরা ভেরা খালি ভেজাল, অ্যাডাল্টারেটেড মাল, উনি বাদ দিয়ে দিলেন। তো ভেজাল শুধু আমাদের দেশে নয়, ভেজাল ভেজাল ভেজাল, সুকান্তের সেই কবিতা সব দেশেই কম বেশি আছে, ডিজনেস্ট ম্যান সব দেশেই আছে। সো অ্যারেলিয়া রেসিমোসা, শুলে বাড়ে, ঘুমাতে, আর ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে কাশি বাড়ে, শ্বাসকষ্ট না, শুধু কাশি হয়। ল্যাকেসিস অ্যান্ড ক্যামোমিলা, ল্যাকেসিস সেই কাশিতে উঠে পড়ে, ক্যামোমিলা ওঠে না, ঘুমিয়ে ঘুমিয়ে কাশে, ক্যামোমিলা ঘুমের মধ্যে কাশে। আর ঘুমের মধ্যে খুব শ্বাসকষ্ট হয়, উঠে পড়ছে, কিন্তু আঠালো কফ বেরোচ্ছে, আঠালো কফ, গ্রিন্ডেলিয়া রোবাস্টা।
so different medicines in different cases. We should learn the Medica from the core of your heart. নিন্দা নয়, পরনিন্দা নয়, পরচর্চা নয়, সমালোচনা নয়, কষ্টি পাথরে নিজেদেরকে যাচাই করতে হবে আমি কতটুকু জানি। আমি যে নোংরা ভাষায় একজনকে গালিগালাজ করছি, একজনকে সমালোচনা করছি, আমার দৌড় কতটুকু। আমি কুয়ার ব্যাং হইয়া সমুদ্রের সমালোচনা করিতেছি দিনরাত, তাহাতে সমুদ্রের কিছু আসিয়া যায় না। কুয়ার ব্যাং কুয়াতেই থাকিয়া একদিন কুয়াতেই পচিয়া মরে। নেক্সট মেডিসিন ইজ আর্সেনিক অ্যালবা। aggravates at night, midnight, রাত 2-3টের সময় শ্বাসকষ্ট বাড়ে। রাত 2-3টের সময় শ্বাসকষ্ট বাড়ে। একজন প্রশ্ন করছে কি জানো, ল্যাকিসিস হবে কিনা ঘুমের পরে। ল্যাকিসিসের অন্য সিমটম থাকলে হবে। ল্যাকিসিস আফটার স্লিপ, মিড নাইট স্লিপ, কাপড় চোপড় সহ্য হচ্ছে না, টাইট ক্লোজিং অ্যাগ্রাভেট করছে। অন্য সিমটম লাগতে হবে, কারণ ল্যাকিসিস একটা কনস্টিটিউশনাল মেডিসিন। এগুলো শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগ, অ্যারেলিয়া এরিসিমোসা, আর্সেনিক এটসেট্রা। সো আর্সেনিক অ্যালবা যখনই মাঝরাত্রে শ্বাসকষ্ট হোক, কাশি হোক, কলেরা হোক, ডায়রিয়া হোক, রোগীর বাড়ির লোক যদি ডাকে মাঝরাত্রের কমপ্লেন, দুটো ওষুধ মাথায় রাখতে হবে, অ্যাকনাইট অ্যান্ড আর্সেনিক। মাঝরাত্রের কমপ্লেন, হঠাৎ করে এসেছে, হঠাৎ, অ্যাকনাইট একবার ভাবতে হবে। আর শ্বাসকষ্ট, হার্টের ব্যথা, রেস্টলেসনেস, ছটপটানি, অস্থিরতা, মানসিক অস্থিরতা, খুব দুর্বল হয়ে পড়েছে, অবসন্ন হয়ে পড়েছে, আর্সেনিক। অবসন্ন হয়নি, দুর্বল হয়নি, চেঁচিয়ে বাড়ি মাত করছে, পেট ব্যথা, কখন থেকে এই তো ভালো ছিল, রাত্রে ভালো খেলাম, তারপর থেকে এরকম হচ্ছে, অ্যাকনাইট ট্যাব। রামায়ণ শেষ হলে যেমন অনেকে জিজ্ঞাসা করে সীতারামের কি, কল্যাণ ঘটক তাই করছে। স্যার এই ক্লাসটি কি ওপেন ফোরামে হচ্ছে? তো ওপেন ফোরামে না হলে তোমার লিঙ্ক লাগতো না সবার? সব ফেসবুক ফলো করে না। ম্যাক্সিমাম সবাইকে আমি বলি যে ফেসবুক ফলো করতে হবে, কারণ ফেসবুকটা নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার হয়। কখন ক্লাস নিচ্ছি, কখন নিতে পারছি না, কখন পিছাচ্ছি, তা না করে ফোন করছে, হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করছে, এইসব করছে। আমার সাথে যোগাযোগ করতে হলে, আমার ক্লাস করতে হলে সব সময় আপডেট ফেসবুক লক্ষ্য রাখতে হবে, আমি কি লিখছি, কি নোটিশ দিচ্ছি। ইট অ্যাক্টস অ্যাজ নোটিশ বোর্ড, ইট ইজ ইউজড অ্যাজ নোটিশ বোর্ড। সো রিনাল অ্যান্ড স্পাজমোডিক অ্যাজমার কথা লিখছে একজন। তখন রিনাল ফেলিওর, কিডনি কাজ করছে না, তার জন্য লাংস কাজ করছে না, মাল্টি অর্গান ফেলিওর হতে যাচ্ছে, তার নাম রিনাল অ্যাজমা। কিডনি রেসপন্সিবল, সে খারাপ স্টেজের দিকে চলে গেছে। স্পাজমোডিক অ্যাজমা কিচ্ছু না, ওটা একটা বাজে শব্দ। স্পাজম কার নেই, স্পাজমোডিক শব্দটাই একটা ভেক্টর। স্পাজমোডিক কাপ, স্পাজমোডিক অ্যাজমা। স্পাজমোডিক পেন হলে ঠিক আছে, স্পাজম হচ্ছে, ক্রাম্পিং হচ্ছে না, অপরাধ কিছু না, যোগ করে বললাম করলাম। সো মাঝরাত্রে ওপেন ফোরামে না দেখতে পেতে সবাই এত লোক দেখছে, এটা আমি এখানে দেখছি 200-250 লোক। কারণ পেমেন্টে 200-250 লোক নেই। আমি যে পেমেন্টের যে বিজনেস মানুষই নিয়ে পলিসি নিয়ে করছি তা তো না। আমি খাটবো একটা সামান্য পারিশ্রমিক, আর তাছাড়া না দিলে ওয়েট থাকে না, কিছু না দিলে, সেই জন্যই। কিন্তু তাতে দেখবে অনেকের ইন্টারেস্ট নেই। শিখবো, পড়তে গেলে, এমডি করতে গেলে, পিএইচডি করতে গেলে, বাইরের দেশে যেতে গেলে লোকে কত টাকা খরচ করে, কিন্তু ওটা শিক্ষা। এখানে 200 টাকা মাসে খরচ করতে যদি অনেকের আপত্তি থাকে, তাতে আমার কি, তোমার কি? বলা এক্ষুনি যদি বলা হয়
তোমাকে একটা লন্ডন লেখার ডিগ্রি দেবো, ABCD ব্র্যাকেটে লন্ডন লিখতে পারবে, কত? 30,000 লাগবে। ও এখন অনেক লোক লাফিয়ে উঠবে, কিছু শিখুক না শিখুক, লন্ডন লিখতে পারবো ব্র্যাকেটে। তুমি ডক্টর রবীন বর্মন 200 টাকা পারিশ্রমিক নেবে না বাবা, কি দরকার? তো সেই জন্য কল্যাণকে বলছি আর কি, দেখছো না ক্যান্ডিডেট, নাম্বার অফ ক্যান্ডিডেট 200-250। সো আর্সেনিক অ্যালবা, রিলিভ বাই হেড বেন্ডিং ফরওয়ার্ড, মাথা সামনের দিকে ঝুঁকে থাকে, পেট ব্যথা সামনের দিকে ঝুঁকে থাকে, কলসে, মাথা পিছন দিকে হেললে আরাম, শ্বাসকষ্টে হিপারসালফার, ক্যালিকাপ, পেট ব্যথায় ডায়াসকোরিয়া, পেট ব্যথায় ডায়াসকোরিয়া। So with great anxiety, great restlessness, and the patient is chilly, শীত বেশি। তুমি কি দেখলে যে মাঝরাত্রে ডেকেছে, মাঝরাত্রে ডেকেছে, শীত বেশি, অস্থিরতা, টেনশন। সো সুনীতা মন্ডল প্রশ্ন করেছে কিভাবে পেমেন্ট করবে। এভরিথিং ইজ রিটেন ইন দ্য ফেসবুক, প্লিজ ফলো মাই ফেসবুক। বন্ধুত্ব না থাকলে করে নাও। ফেসবুকে ফ্রেন্ডশিপ করা, ওই পাঠাতে হয়, রিকোয়েস্ট করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। সব থেকে সোজা হলো এই যে পোস্টটা এখন যে ক্লাসটা নিচ্ছি, এখানে ডান দিকে যার দ্বারা একটা অপশন থাকে লাইক, যার দ্বারা বন্ধু নেই এখানে লাইক দেবে। লাইক দিলেই ডান দিকে অ্যাড ফ্রেন্ড লেখা উঠবে, আমি অ্যাড ফ্রেন্ড মেরে দেবো। আজকেই অনেকে বন্ধু হয়ে যেতে পারবে, এটাই ঝামেলাটা অনেক কম। কারণ কোনো পোস্টে কেউ যদি বন্ধু থাকে তাহলে কি যেন লেখা থাকে, মেনশন এরকম একটা কি লেখা থাকে, আর বন্ধু না থাকলে অ্যাড ফ্রেন্ড লেখা থাকবে। সেই অ্যাড ফ্রেন্ড উঠবে, তুমি যদি লাইকে মারো, লাইক মারলেই এই তোমার পোস্টটাকে লাইক করেছে, তুমি কি তাকে বন্ধু করতে চাও? অ্যাড ফ্রেন্ড লেখা থাকবে ডান দিকে। আমি যদি অ্যাড ফ্রেন্ড মেরে দিই তাহলে বন্ধু হয়ে যাবে। আজকেই সবাই এই পোস্ট করে লাইক করে দেবে, আমি সবাইকে অ্যাড ফ্রেন্ড করে নেব। বন্ধু হলে ফেসবুকে আমার পোস্ট সরাসরি দেখতে পাবে। কারণ যে বন্ধু থাকে ফেসবুকে, বন্ধু সার্কেলে পোস্ট দিলে সে সরাসরি দেখতে পাবে। তা না হলে আমার ক্লাস করতে গেলে আমি কবে নোটিশ দিচ্ছি, কবে ক্লাস নেবো, কি হবে না হবে কেউ জানতে পারবে না। আর জানতে পারবে আবার ওই সার্চিংয়ে গিয়ে নাম বের করে দেখতে হবে। সো কার্বোভেক্স, ফ্লাটুলেন্ট অ্যাজমা, পেটে গ্যাস, ঢেকুর তুলছে খুব। ওই যে একজন লিখছে অ্যাড মি অ্যাজ ফ্রেন্ড, এক্ষুনি বললাম, ওইভাবে আজকে এই পোস্টে লাইক দিয়ে দেবে, করে নেবো। সো ফ্ল্যাটুলেন্ট অ্যাজমা রিলিভ বাই ইরাকটেশন, ঢেকুর উঠলে কমে। এই হেডেক রিলিভ বাই ইরাকটেশন, স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, মাথার যন্ত্রণা ঢেকুর উঠলে কমে। আজকে একজন মাথার যন্ত্রণা রোগী এসেছিল আমার কাছে নাগপুর থেকে, ইউটিউবে অনেক কেস দেখে, এবং তার বাড়ি এখানে লোকালে মধ্যম গ্রামে বাড়ি। তাদের এখানে রিলেটিভের সাথে কথাবার্তা বলে আলোচনা করে জেনেছে নাগপুর থেকে উড়ে এসেছিল হেডেক দেখানোর জন্যে। আমি 1 ঘন্টা ধরে কেসটা দেখে আমি ফেসবুকে দিইনি, ইমপ্রুভ হোক, ন্যাট্রামোল সিলেকশন করেছি, একজন ছবির মতো তার প্রেসক্রিপশন পেয়েছি, থ্রবিং হেডেক, পালসেটিং হেডেক, হ্যামারিং হেডেক। তো কেসটা ইমপ্রুভ হলে আমি দেখাবো। সো ফ্ল্যাটুলেন্ট অ্যাজমা রিলিভ বাই ইরাকটেশন। তার একটা পিকুলার ছিল সিমটম ন্যাট্রামিউরের, হেডেক অলওয়েজ বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন। হেডেক বিফোর অ্যান্ড ডিউরিং, আরও অনেক ওষুধে আছে, ন্যাট্রামিউর ইজ ওয়ান অফ দেম। সো দিজ আর দ্য পিকুলার সিমটমস, হেডেক বিফোর অ্যান্ড ডিউরিং মেনস্ট্রুয়েশন, ন্যাট্রামিউর। এই মিল্ক ইন দ্য ব্রেস্ট ইনস্টেড অফ মেন্সেস, মার্কুরিয়াস। Pain in the breast during menstruation, leccaninum phytolacca, conium maculata. Roaring sensations in the during menses, ক্রিওজট, কান ভোঁভো করে। কান ভোঁভো করে অন্য রোগের সাথে সিঙ্ক না,
কিন্তু মাসিকের সময় ক্রিয়জল। গলায় ব্যথা মাসিকের সময় ল্যাক্কানাইনাম ম্যাককার্বলিকাম। দাঁতে ব্যথা পিরিয়ডের সময় ক্যামোমিলা এমন কাজ স্ট্রেপ্টোক্রিয়া। সো এগুলো জানতে হবে। মাসিকের ডেটে পিরিয়ডের ডেটে পিরিয়ড হলো না, ঠিক সেই সময় মাথার যন্ত্রণা আরম্ভ হলো, হেডেক ইন প্লেস অফ মেন্সেস গ্রোনাল। পিরিয়ডের সময় পিরিয়ড আরম্ভ হলো না, তার বদলে ওই যতদিন পিরিয়ড না হচ্ছে হোয়াইট ডিসচার্জ পড়ে হচ্ছে, এই লিকোরিয়া ইন প্লেস অফ মেন্সেস ককুলাস ইন্ডিকা। So you should learn all these peculiar uncommon symptoms. Ipecac is a very good remedy for children as well. বাচ্চাদের শ্বাসকষ্ট আর পাতলা পায়খানা সবুজ রঙের ডিসেন্ট্রিক স্টুল, ইপিকাক যেন ধন্যন্তরী একেবারে। যারা অ্যাকিউট প্র্যাকটিস করছো তারা জেনে রেখে দাও, বাচ্চা বারবার পায়খানা করছে, কান্নাকাটি করছে, বমি করছে, বমি নাও করতে পারে, জিভটা সামান্য সাদা অথবা পরিষ্কার, কিন্তু পায়খানাটা মলটা গ্যাঁজা গ্যাঁজা। বইয়ে লেখা আছে লাইক ফ্রদি মলাসেস, আখের গুড় যেমন দেখতে লাগে। ইপিকাক 6 or 30, 2 dose, 3 dose, 4 dose acts magically. So dysenteric stool in case of children, and rattling chest, wheezing sound, or rals, with liquid sound, moist sound, rals in the lungs, ipecac. Clean tongue, all tongue is slight coated, with nausea and thirstlessness, পিপাসা থাকে না, ইথুজা সাইনেপিয়াম, এপিসমেল, নাক্স মস্টেটা, পালসেটিলা, স্টেপেসেগ্রিয়া, পিপাসা নেই, থার্স্টলেসনেস, নো থার্স্ট। ইথুজা সাইনেপিয়াম, বাচ্চা বারবার বমি করছে, দই দোকান থেকে কিনে নিয়ে যখন চামচে করে খায়, এক চামচ জমানো দই যেমন খেতে লাগে ওই রকম চাপ চাপ বমি করে। বহু বাচ্চাকে সারিয়েছি যখন এখন প্র্যাকটিস করতাম। নেভার ফরগেট ইথুজা সাইনেপিয়াম। বমি করার পরে বাচ্চা আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আবার খেতে চায়, আবার খেলেই বমি করে, আবার ঘুমিয়ে পড়ে, আবার এই খেলা চলতেই থাকে, ইথুজা সাইনেপিয়াম। বাট এত যে ডিহাইড্রেশন হচ্ছে, চাইল্ড ইজ থার্স্টলেস। নার্স মস্তেটা, মুখ শুকিয়ে যাচ্ছে, আটা হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, সুতোর মতন হয়ে গেছে থুতু লালা, তবু থার্স্টলেস। পালসেটিলা থার্স্টলেস, এপিসমেল থার্স্টলেস, স্টেপিসেগ্রিয়া থার্স্টলেস, সাবাডিলা থার্স্টলেস, and opposite thirsty, arsenic alba, phosphorus, sulfur, mercurius, thirsty, brectrum album, thirsty. সো এগুলো জানতে হবে। কম্পারেটিভ বইতে না পড়লে জীবনে খালি মেডিকার একটা বই দেখলাম আর 2-4টে সিমটম বললাম। আজকাল প্রচুর লেকচারার বেরিয়ে গেছে, ফেসবুকে অনেক দেখছি। তাতে লেকচারার হওয়া যাবে, শিক্ষার্থীদের হৃদয়ে জিনিস ঢেলে দেওয়া যাবে না। জিনিস হৃদয়ে পৌঁছে দিতে হলে যে দেবে তার হৃদয় বড় থাকতে হবে, তার হৃদয়ের ক্যাপাসিটি থাকতে হবে। আমার হৃদয়ে রক্ত বেশি না থাকলে আমি রক্ত দেব কি করে? তাহলে রক্ত দেওয়ার সামান্য প্রচেষ্টা হতে পারে, কিন্তু রক্ত ঢেলে দিতে পারবো না। সো ইপিকাক বাচ্চাদের বমি, বাচ্চাদের শ্বাসকষ্ট, র্যাটলিং কাপ, ক্লিন টাং, ডায়াসকোরিয়া, সিনা, ইপিকাক, পাইরোজেন, ভিরেট্রাম ভিরিডি, টাং টকটকে লাল, ক্লিন পরিষ্কার, ইপিকাক, সিনা, ডায়াসকোরিয়া। কিন্তু পরিষ্কার না, টকটকে লাল, ভার্মিস যেন পালিশ করা। দুটো ওষুধ, ভিরেট্রাম ভিরিডি অ্যান্ড পাইরোজেন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব।
একটা বাচ্চার 105, 106 জ্বর কমছে না কোনো ওষুধে। আমার এক ছাত্র নিয়ে এসেছিল সুদূর মেদিনীপুর থেকে, বহুদিন আগের কথা। স্যার জ্বর কমবে না হোমিওপ্যাথিতে, এটা কি ব্যাপার? শুধু জিভ দেখে ভিরেট্রাম ভিরিডি দিয়েছিলাম, তার সাথে প্যাথোলজি দেখে নিয়েছিলাম। ভিরেট্রাম এলবাম, ভিরেট্রাম ভিরিডি অ্যান্ড বিলেডোনা একই গ্রুপের ওষুধ, এরা পাইরেক্সিয়া করে। এদের মধ্যে একটা হাইপারেমিয়া অফ দ্য ব্লাড, ট্রিমেন্ডাস ইনফ্লামেশন করে ব্রেনে, তাই হিট বেশি হয়। রুবর, ডলর, ক্যালর, প্যালর, ইনফ্লামেশন, প্রদাহ বাংলায় যাকে বলা হয়। প্রদাহের যে কটা মেন সিমটম, রুবর জায়গাগুলো লাল হয়ে যায়, ক্যালর জায়গাগুলো গরম হয়ে যায়, ডলর জায়গাটা ফুলে যায়। সেই সিমটম গুলো থাকে বেলেডোনা এবং ভিরেট্রাম ভিরিডি। বিকজ these two medicines for the inflammatory stage, aconite inflammation stage, Allen's note লেখা আছে aconite for any acute disease when localization takes place, before localization takes place, সুপারফিশিয়াল পার্ট থেকে রোগ ডিপে যাওয়ার আগে aconite, belladonna, ভিরেট্রাম ভিরিডি, রাস্টক্স। যেখানে সাইন্স অফ ইনফ্লামেশন। হোয়াট ইজ ইনফ্লামেশন? তা না জানলে কি করে বুঝবে? ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকো-কেমিক্যাল প্রসেস by which the cells of the body is injured, body tissue cells আঘাতপ্রাপ্ত হয়েছে। দিস মে বি ফিজিক্যাল এজেন্ট, কেউ লাঠি দিয়ে মেরেছে, ঘুষি মেরেছে, বাই ট্রমা, আর কেমিক্যাল এজেন্ট, অ্যাসিড পড়েছে, অ্যালকালি পড়েছে, চুন পড়েছে, নাইট্রিক অ্যাসিড পড়েছে, আর প্যারাসাইটিক, ব্যাকটেরিয়াল, ভাইরাল, এটা পোকা বসেছে ইন্টেস্টিনের ভিতরে, পোকা বসেছে, কৃমিগুলো ঘুরঘুর করে কামড়াচ্ছে। সো ইনফ্লামেশন ইজ দ্য ফিজিকো-কেমিক্যাল প্রসেস by which the cells of the body is injured by physical trauma or by chemical compounds or by any toxins of bacteria, virus, parasites, provided কিন্তু the injury is not sufficient to complete death of the tissue. টিস্যুকে পুরো মারবে না, টিস্যু আবার বেঁচে যাবে। একটা গাছ যেমন এক জায়গাতে তুলে আরেক জায়গায় লাগানো যায়, পাতাগুলো শুকিয়ে যায়, মনে হচ্ছে মরে যাবে, কিন্তু বেঁচে যায়। So the pathology is reversible. So inflammation is the physico-chemical process by which the cells or tissue of the body is injured, provided the tissue is not sufficient to complete death, provided the injury is not sufficient to complete death of the tissue. Tissue মরবে না, বাঁচবে। মরে যদি যায় তার নাম গ্যাংগ্রিন। সো এই ইনফ্লামেটরি স্টেজে ভিরেট্রাম ভিরিডি, খুব জ্বর, হাইপারমিয়া, এনকেফ্যালাইটিস, ব্রেন সেলস ইনফ্লেমড হয়ে গেছে, হাইপারমিয়া অফ দ্য ব্লাড, আমি ওই প্রেসক্রিপ্ট করে ভিরেট্রাম ভিরিডি বেরিয়েছিলাম এবং তার সঙ্গে লাল টকটকে ভার্নিশ রেড। তাহলে মনে রেখে দিও, পাইরোজেন টকটকে লাল জিভ, ভিরেট্রাম ভিরিডি টকটকে লাল জিভ। সামান্য কোটিং পালসেটিলা, ব্রায়োনিয়া, নাক্সবাম, অ্যান্টিমটার, সামান্য কোটিং পালসেটিলা, ব্রায়োনিয়া, নাক্সবাম, অ্যান্টিমটার। খুব কোটিং সাদা দুধের সর লেপে দিয়েছে, আইসিআই কোম্পানির বা বার্জার কোম্পানির সাদা রং লেপে দিয়েছে। রেড লাইন সিমটম অফ দ্য অ্যান্টিমক্রুড। A thicky, milky, white coating tongue is the red line symptom of antimcrude. যারা বলে শুধু মানসিক লক্ষণ দিয়ে চিকিৎসা করব, আমাদের সেই শেয়াল পণ্ডিত না সেগাল কে শিখিয়ে গেছে খালি মানসিক লক্ষণ দেব, তাদেরকে প্রশ্ন করি বন্ধুরা,
105 ডিগ্রি জ্বর সারিয়েছি শুধু জিভ দেখে। জিভ সাদা কোটিং, জিভ পুরো সাদা, ভীষণ সাদা, মোটা সাদা। হোয়াট এভার দিয়েছিস, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, পায়খানা না হোক, পেট খারাপ হোক, গন্ডগোল হোক, যা হোক, হোয়াট নট, হোয়াট ইট বি, অ্যান্টিম ক্রুড ইজ দ্য ফার্স্ট মেডিসিন মাই ফ্রেন্ডস, টেক ইট ফর গ্রান্টেড অ্যান্ড boldly, strongly and confidently I am telling you, অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম ক্রুড, অ্যান্টিম ক্রুড, এ রেড থিক, এ হোয়াইট কোটিং, থিক টাং। বহু ক্ষেত্রে আমি দেখেছি। আর সেই জন্য বই লিখেছে, ইজ দ্য রেড লাইন সিমটম অফ দ্য অ্যান্টিম ক্রুড। কত বাচ্চার জ্বর সারিয়েছি, কত পেটের গন্ডগোল সারিয়েছি ওই একটা সিমটম। এত মানে ইম্পর্টেন্ট সিমটম অ্যান্টিম ক্রুডের, ভাবা যায় না। আমি মানসিক লক্ষণ নিয়ে কচকচানি কেন করব? মেন্টাল মেথড, চাকরি করতেন পোস্ট অফিসে ভদ্রলোক সেওগাল, পার্ট টাইম করতে করতে হোমিওপ্যাথিতে ঢুকলেন। ভালো কথা, পড়াশোনা করেছে, পার্ট টাইম মানে যে হোমিওপ্যাথি জানবেন না তা তো নয়। ফর্মুলা দিলেন যে শুধু মানসিক লক্ষণের ওষুধ দেবো। মানসিক লক্ষণের জোর আমরা অনেক দিয়েছি, অনেকেই দেয়। ওনার আগে বেশি দিয়েছিল, অনেকে মানসিক লক্ষণকে গুরুত্ব দিয়েছিল ডক্টর গ্যালাভার্ডিন, ফ্রান্সের। গ্যালাভার্ডিনের বই আছে, সাইকিক মেডিসিন, ক্যালকট। উনিও তাই বললেন, কিন্তু উনি দোষ করলেন কি? রুব্রিক্স গুলোকে ওরা আর অন্য কেউ করেনি, ইনি মহাপণ্ডিত সাজলেন। প্রচুর লোক বাংলাদেশে প্রচুর এই মেন্টাল মেথড নিয়ে ছেলেদের উচ্ছন্ন দিচ্ছিল, এখনো আছে। আমার দাপটে একটু কমেছে, মাথা কাটছিল ছেলেদের, আর ব্যবসা করছিল, প্রচুর বই কিনছিল। ভদ্রলোক কি করলেন? সেওগাল দুটো সর্বনাশে কাণ্ড করে গেলেন। মেন্টাল সিমটমের গুরুত্ব দিয়ে শুধু মেন্টাল দিয়ে যে চিকিৎসা করা যেতে পারে, কিন্তু আমি বললাম যে এই সব সিমটমের তো দাম আছে, তাও দেবে না, মানসিক লক্ষণ দিয়ে করবো, তাও মানলাম। উনি কি বললেন? উনি মেন্টাল সিমটমকে নিজের ইচ্ছা মতো মানে করলেন, তার চেলারা তাই করছে। একটা লোকের খিদে কম, আমাদের এখানে এই শহরে থাকে, কল্যাণী শহরে থাকে, মেন্টাল মেথডে চিকিৎসা করে। তার একটা পোস্টে দেখলাম, একটা লোকের খিদে কম, খাচ্ছে না, বলছে রুব্রিক নাও, ডিলিউশন, অ্যাজ ই পুয়ার হিস, সে খুব গরিব হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিলিউশন অ্যাজ ই পুয়ার হিজ মানেটা কি? বড় লোক, টাকা পয়সা আছে, কিন্তু তার মনে হচ্ছে সে খুব গরিব সত্যিকার। এটাই হলো ডিলিউশন, ভ্রান্ত ধারণা যে সত্যিকারে গরিব তার জন্য নয়। আমার টাকা পয়সা আছে, পকেটে টাকা আছে, আমি সবসময় সবাইকে বলে বলছি আমি বড্ড গরিব ভাই, কি করবো? তখন ডিলিউশন হয়ে গেছে, আমি ওই বকে চলেছি। সেইটা আমার লিভার ফাংশন খারাপ, আমার হেপাটাইটিস হয়েছে, আমার সিরোসিস অফ লিভার হয়েছে, আমি খেতে পাচ্ছি না, তার সাথে ওই সিমটম নিতে হবে? কোন গর্ধবের কথাবার্তা সব? লিভার ক্যান্সার হয়েছে, তুমি সে ডায়াগনোসিস না করে, না বুঝে তুমি বলবে তুমি ও ডিলিউশন অ্যাজিভ হিজ পুয়ার। তো এই জিনিস করে দিয়ে গেছে ওই সেওগাল সাহেব, যেটা মানতে পারি না, মানা যায় না। আর 2 নম্বর সর্বনাশে কাণ্ড কি করলেন? নিজেকে কোথায় নিয়ে গেলেন? রিডিসকভারি অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির উনি পুনরায় আবিষ্কার করলেন। কি আবিষ্কার করলেন পুনরায়? পুনে অনেক কিছু উন্নতি করেছে, অনেকে কেন করেছে, সিরিজ অফ ডিগ্রিজ, ডাইনামাইজেশন, হাইপোটেসি, এভালুয়েশন অফ সিমটমস, তারা হোমিওপ্যাথির জন্য কাজ করেছে। রয়্যাল লন্ডন হোমিওপ্যাথিক হসপিটালের প্যাথোলজিস্ট জন ব্যাক প্যাটারসন, বাউল নজর বাইল ফ্লোরা থেকে প্যাথোলজিস্ট, মেডিকেল লাইনের এমবিবিএস লাইনের লোক, তারা বলছে হ্যানিম্যানের সোলার সাথে আইডেন্টিক্যাল। এই ওষুধগুলো প্রোটিয়াস, ব্যাসিলাস নম্বর 7, ডিসেন্ট্রি কম্পাউন্ড, মর্গান পিওর, মর্গান গাটনার, ফিকালিস, মিউটেবাইল, তারা কিছু আবিষ্কার করেছে। তুমি চাঁদু কি আবিষ্কার করলে? তুমি বইয়ের নাম দিচ্ছ রিডিসকভারি অফ হোমিওপ্যাথি। গর্ধব, হোমিওপ্যাথির পুনরাবিষ্কার করছো তুমি, আর সেগুলো নিয়ে ব্যবসা করছে এক ধরনের লোক। অদ্ভুত ব্যাপার। সো এইসব অন্যায়, অবিচার,
প্রতিবাদ না করে থাকা যায় না, তাই অনেকের কাছে খারাপ হয়। মেন্টাল সিমটম দিয়ে ট্রিটমেন্টকে আমি খারাপ বলছি না। তুমি যদি মেন্টাল সিমটমসের ট্রিটমেন্ট নিয়ে সব রোগ সারাতে পারো, আপত্তি কিছু নেই। আমি অ্যান্টিমক্রুডের টাং দিকে যদি জ্বর সারাতে পারি, তুমি যদি অ্যান্টিমক্রুডের টাং বাদ দিয়ে মেন্টাল সিমটম নিয়ে সারাতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু তুমি রোগীর মানে নিজের ইচ্ছা মতো একটা করতে পারো। তুমি এই কথা বলতে পারো, হ্যানিম্যানকে অপমান করতে পারো যে হোমিওপ্যাথি আমি আবার আবিষ্কার করেছি, নতুন করে আবিষ্কার করেছি। পোস্ট অফিসের স্ট্যাম্প মারতে মারতে তুমি দুদিন এসে হোমিওপ্যাথিতে নতুন করে আবিষ্কার করলে। সো হোমিওপ্যাথি is rather art than science. I am lucky enough. I feel proud. যে অনেক জুনিয়র যেখানে স্ট্রাকচারাল পড়াশোনা ভালো নেই, যেখানে পঠন পাঠন ভালো নেই, সেটাও ঢুকছে, অ্যাডমিশন পাস যে সমস্ত জায়গাতে স্ট্রিক্ট ওয়েতে নেই, দলে দলে হোমিওপ্যাথি পড়ছে, কিছুই শিখছে না, ইনস্টিটিউশন থেকে কিছু পাচ্ছে না, তারা এইসব ব্যবসার বলি হচ্ছিল। তাদেরকে আমি উদ্ধার করে আসল পথে আনতে পেরেছি। I have shown the real path. I have stopped the extravagance expenditure. তাদেরকে বাজে খরচ থেকে অন্তত কিছুটা বাঁচিয়েছি, এখনো করছি। দলে দলে ছেলেরা যে যা পাচ্ছে বলছে, আর আবোল তাবোল থেরাপিটিস বই কিনে পড়ছে। অনেকে দোরগড়ায় বলছে রাজারমন বিশ্বাসের আমার 30 বছরের অভিজ্ঞতা কেন, 1 নম্বর চিকিৎসক। আমি এই সর্বনাশে যেতে সবাইকে বারণ করছি, তাতে অনেকের কাছে খারাপ হচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে। কিন্তু সেটা আমার বড় কথা নয়। রাম শ্যাম যদু মধুর কাছে কি শত্রু হলাম বা কি হলাম, সেটা বড় কথা নয়। বড় কথা, মাই আলটিমেট অবজেক্ট ইজ সেভ দ্য হোমিওপ্যাথি, save the future of homeopathy. As Hahnemann said, homeopathy is a divine art of healing gifted by the gracious God to the suffering humanity. তাই আমি লড়ে যাচ্ছি, তাই আমি লড়াই করি। তাই শুধু আজকে নয়, আজকে করছি বলে ভাববেন না অনেকে আজকেই করছি, 40 বছর ধরে লড়াই করছি। আমার মাস্টারমশাই শান্তিরঞ্জন সাহা পলিফার্মেসি করত। আমি কল্যাণীতে হোমায়ের ওপেন মিটিংয়ে চ্যালেঞ্জ করেছিলাম, স্যার আপনি এটা মানি না, আপনি ভুল বলছেন। তাকে আমি সত্য হয়ে গেছিলাম। সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। When we have to do it and art whose end is the saving of human life, so in neglect make ourselves thorough masters of it becomes a crime. হ্যানিম্যানের কথা। তাই আদর্শ আরোগ্য করতে হলে, ফিজিশিয়ানের আসল কর্তব্য পালন করতে হলে ওই অ্যাপরিজম 1 and 2 আমাদের মেনে চলতে হবে। Physician's high and only mission is to restore the sick, to help, to cure as it is termed. আর আদর্শ আরোগ্য ওই ক্লাসিক্যাল মেথডেই হবে। ওই প্রেজেন্ট কমপ্লেন্স, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি অ্যান্ড দ্য জেনারেল সিমটমস। তবেই হবে হ্যানিম্যানের অ্যাপরিজম 2 সার্থক। দি হাইয়েস্ট আইডল অফ কিওর ইজ র্যাপিড, জেন্টল, permanent restoration, annihilation of the disease in its whole extent, in the shortest, most reliable and most harmless way, and based on easily comprehensible principles. Easily comprehensible principles, সহজ বোধগম্য নীতি, যে নীতি আমি নিজে বুঝি, যে নীতি আমি বুঝাতে পারি। মাঝে মাঝে ওপেন ফোরামে আসবো বন্ধুরা, কোচিং ক্লাস চলছে, ডক্টর শাহাদ একটা কন্ডাক্ট করছে, ডক্টর নারায়ণ ঢাকা থেকে একটা কোর্স কন্ডাক্ট করছে, আমি নিজে একটা ম্যাথমেটিক্যাল কোর্স কন্ডাক্ট করেছি। যারা যারা পড়ার এখানে যোগ দিন, নমিনাল পারিশ্রমিক নয়, একটা তা না হলে জিনিসটার মূল্য কমে যায়, টাকাটা জীবনে বড় কথা নয়। এছাড়া আমি তো ফ্রি লেকচার অনেক নিচ্ছি, আর মাঝে মাঝে আমি, সব থেকে প্রবলেম হচ্ছে যেটা, ফেসবুকে কিছু লেকচার দিলেই এই কিছু আমি দেখাবো, পোস্ট দিয়ে দেখাবো, বাংলাদেশ থেকে বেশি করছে অনেকেই বিভিন্ন নামে, সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে
ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছি। কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়বো সেইগুলো যেগুলো সংযত, আমি গুছিয়ে এগুলোর মধ্যে অনেক রকম কথা বলি, অনেক গল্প করি। এই যদি সারা পৃথিবীতে চলে যায় সেটা খারাপ, কিন্তু সেইগুলোই অনেকে করছে নিজেদের কমেন্ট লাইক বাড়ানোর জন্য। এই জন্য আজকাল ফেসবুকে আমি বেশি আসতে চাই না, আমার ভিডিওগুলো তাই আর ফেসবুকে দিচ্ছি না, ইউটিউবে দিচ্ছি। কারণ ইউটিউবে দিলে কমপ্লেন করলেই ওরা সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট খারিজ করে দেবে, তাই সেটা সাহস করে না। অনেকে জিজ্ঞাসা করছিল ফেসবুকে ডাইরেক্ট দিচ্ছেন না কেন। দিস ইজ বিকজ আসবো আবার সুযোগ পেলে ফেসবুকে লাইভ। শুভরাত্রি সবাইকে।